নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি শাস্ত্র সম্বন্ধে, বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে, এবং সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারছেন এবং আগামী দিনেও উপকৃত হতে পারবেন। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে শীতকালীন কফ কাশি বা শীতকালীন কাশি রোগের ক্ষেত্রে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন, কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই কাশি রোগের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে যে কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো, যে ওষুধগুলো সেবন করে আপনারা এই বুকে জমে থাকা কফগুলো খুব সহজভাবে তুলে ফেলতে পারবেন এবং কাশি রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন এই কাশি রোগের ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে কাশি রোগটাকে সারাতে গেলে যে ওষুধগুলোর প্রয়োজন, সেই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে ইপিকাক। ইপিকাকের বিশেষ লক্ষণ কি? যে কাশতে কাশতে খানিকটা কফ উঠে গেলে কাশির প্রকৃতি কমে যাওয়া, কিছুক্ষণ পরে আবার পুনরায় প্রচণ্ড পরিমাণে কাশি হতে থাকে। এতটা পরিমাণ কাশি হতে থাকে, গলা বুক সাঁই সাঁই করতে থাকে, শ্বাস নেওয়ার সময় পায় না, কাশির প্রবল ঝোঁক আসে, এমনকি দম বন্ধের মতো হয়ে যায়। খানিকটা কফ উঠলে তবে কাশির পরিমাণ কমে থাকে, কিছুক্ষণ পরে আবার পুনরায় আগের মতো কাশি শুরু হয়। এটা হচ্ছে ইপিকাকের বিশেষ বৈশিষ্ট্য বা চারিত্রিক লক্ষণ। যেহেতু ইপিকাকের বিশেষ লক্ষণ বমি এবং গা বমি বমি, অতএব কাশির সময় যদি কারো বমি হয়ে থাকে কিংবা গা বমি হয়ে থাকে, সেখানে কিন্তু অবশ্যই করে ইপিকাক ব্যবহার করবেন। ইপিকাক 6 কোথায় ব্যবহার করবেন? যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে শ্বাসকষ্ট ভাব, এতটা পরিমাণ কাশি হচ্ছে যে দম নেওয়ার সময় পাচ্ছেন না, সেখানে কিন্তু ইপিকাক 6 ব্যবহার করবেন। সকাল দুপুর বিকাল রাত্রে 4 বার কিংবা 5 বারও ব্যবহার করতে পারেন ইপিকাক 6 পোটেন্সি, দারুণভাবে উপকার পাবেন। যদি দেখেন যে কাশতে কাশতে বমি প্রকৃতির হচ্ছে কিন্তু শ্বাসকষ্ট এতটা নেই, খানিকটা কফ উঠে যাওয়ার পরে আপনার কাশিটা কিঞ্চিত কমে যাচ্ছে, আবার পুনরায় আগের মতো কাশি শুরু হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ইপিকাক 30 বা 200 পোটেন্সি ব্যবহার করবেন। দেখবেন হিক্কা, গা বমি বমি এই লক্ষণের ভিত্তি করে 30-200 কিন্তু বেশি কাজ করে, অধিক কাজ পাওয়া যায়। তাহলে সেখানে 30 বা 200 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। এবারে আসি, বুকে জমে থাকা কফ যদি খুব সরল প্রকৃতির না হয়, গলা বুক সাই সাই করছে কিন্তু কফটা ঘর করে হচ্ছে না, আপনি চাইছেন বুকে কফটাকে খুব সহজভাবে সরল করে তুলতে। এই বুকের জমে থাকা কফটা কিভাবে সরল করবেন, কিভাবে গলিয়ে ফেলতে পারবেন? এই বুকের জমে থাকা কফটাকে তোলার জন্য মানুষ অধিকক্ষণ কাশার চেষ্টা করে, অনেকক্ষণ কেসে তুলে ফেলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ওঠে না। সেই জমে থাকা কফটাকে কিভাবে আপনি খুব সরল করবেন, ঘর করে তুলবেন? অনেকে মনে করেন যে কাশিটা যদি ঘড়ঘড়ে হয়, অনেকে মনে করেন যে কাশিটা শুকনো হচ্ছিল, তারপর ডাক্তারবাবুর ওষুধ খাওয়ার পরে কেন কাশিটা ঘড়ঘড়ে হচ্ছে। এই ঘড়ঘড় করছে বলে আপনি কোনো চিন্তায় পড়বেন না, এবং কাশি যদি সামান্য বেড়েও যায় কোনো চিন্তার কারণ নেই। আপনার শুকনো কাশি হচ্ছিল, আপনি উৎকণ্ঠা ভাবছিলেন, নিঃশ্বাস নেওয়ার সময় আপনার কষ্ট হচ্ছিল, বুকটা ভারী হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল, কিন্তু যখনই আপনি ওষুধ খেতে শুরু করলেন তখন কিন্তু কাশিটা ঘড়ঘড়ে হতে শুরু করলো। এইরকম কাশিটা যাতে ঘড়ঘড়ে হয়ে যায়, সেখানে আপনার কি করবেন? কাশিটা আপনার বুকটা ভারী, কাশিটা শুকনো, সেই কাশিটাকে যাতে সরল করা যায়, ঘড়ঘড়ে করা যায়, সেখানে কি ব্যবহার করবেন? স্পঞ্জিয়া। আপনি স্পঞ্জিয়া 200 পোটেন্সি ব্যবহার করবেন। সকাল দুপুর সন্ধ্যা, সকাল দুপুর বিকাল রাত্রে 3 থেকে 4 বার করেও ব্যবহার করতে পারেন। দেখবেন এই স্পঞ্জিয়া যখন আপনি 3 থেকে 4 বার করে ব্যবহার করবেন, আপনার যে শ্বাসকষ্ট ভাব ছিল, আপনি যে উৎকণ্ঠা ভাব প্রকাশ করছিলেন, নিঃশ্বাস নেওয়ার আপনার কষ্ট হচ্ছিল, বুকটা ভারী হচ্ছিল, বুকে ব্যথা হচ্ছিল, আপনি মনে করছিলেন যে আপনার বুকটা কেন ভারী, বুকে জমে আছে কফ কিন্তু কোনোভাবে সরল হচ্ছে না। আপনি যখন স্পঞ্জিয়া ব্যবহার করতে শুরু করলেন তখন দেখবেন আপনার যে বুকটা ভারী ছিল সেখানে কিন্তু কফটা সরল হয়ে গিয়ে বুকটা হালকা হয়ে যাচ্ছে এবং কফটা উঠতে শুরু করেছে। এবারে স্পঞ্জিয়া ব্যবহার করলে আপনার কফটা যে বাইরে বেরিয়ে আসবে সেরকম নয়, কাশিটা কিন্তু ঘড়ঘড়ে হয়ে যাবে এবং কাশিটা একটু বৃদ্ধি হয়ে যেতে পারে।
সে নিয়ে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। কাশিটা বেড়ে গেছে বলে অনেকে চিন্তায় পড়ে যান, কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এই স্পঞ্জিয়া ব্যবহার করার পরে যখন কাশিটা খুব সুন্দরভাবে খড়খড় হয়ে যাবে, কাশির রিয়াল সাউন্ড ভীষণ প্রকৃতির একদম খড়খড় হয়ে যাবে, যেমন বেড়াল আওয়াজ করে সেরকম প্রকৃতির ঘর ঘর করে আওয়াজ হবে। সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করতে থাকুন হিপাস সালফার 200 পোটেন্সি, সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল সন্ধ্যা। দিলে কী হবে, আপনার যে বুকে জমে থাকা কফটা সরল হয়ে গেছে, অর্থাৎ সেটা পুজে পরিণত হয়ে গেছে, সেই পুজটাকে বাইরে বের করে দিতে পারে হিপাস সালফার। কেন না, হিপাস সালফারের ধর্ম যে কোনো জায়গা থেকে বা যে কোনো ইনফেকশান থেকে পুজটাকে বের করে দেওয়া। সে ফোঁড়া হতে পারে, নাকে সর্দি হতে পারে, বুকের লাংসে জমে থাকা কফ হতে পারে। অতএব বুকের লাংসে জমে থাকা পুজ নামক কফটাকে বের করতে আপনারা সেখানে ব্যবহার করছেন কি হিপাস সালফার। প্রথমে আপনি স্পঞ্জিয়া ব্যবহার করলেন, স্পঞ্জিয়া ব্যবহার করার পরে আপনার যে জমে থাকা পুজ নামক কফটাকে সরল করে নিলেন, ঘড়ঘড়ে করে নিলেন। তারপরে আপনি হিপাস সালফার 200 পোটেন্সি ব্যবহার করে বুকের যে জমে থাকা ঘড়ঘড়ে পুজ নামক কফটাকে বের করে দিলেন এবং আপনি কাশি এবং কফ থেকে খুব সহজে মুক্তি পেলেন। অতএব কাশি আর কফ থেকে খুব সহজে মুক্তি পেতে গেলে আপনারা সেখানে ব্যবহার করছেন স্পঞ্জিয়া, তারপরে কিন্তু হিপাস সালফার। এবার দেখা গেল যে আপনার বুকে জমে থাকা কফটা খুব সরল হচ্ছে না, লাংসের যে কতগুলি বায়ুছিদ্র আছে সেই বায়ুছিদ্রের মধ্যে গিয়ে আটকে গেছে, কোনোভাবেই ঘড়ঘড়ে হচ্ছে না। কিন্তু আপনি স্পঞ্জিয়া ব্যবহার করার আগের মুহূর্তে দেখা গেল প্রচণ্ড পরিমাণে জ্বর এসে যাচ্ছে। যদি আপনার কাশি হতে হতে প্রচণ্ড পরিমাণে জ্বর এসে যায় কফ জমে যাওয়ার কারণে, সেখানে আপনারা কী ব্যবহার করবেন? যদি বুকে কফ জমে যাওয়ার কারণে জ্বর এসে যায়, সেখানে আপনারা একটাই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সেই জ্বর কমাতে, কি? অ্যাকোনাইট। অ্যাকোনাইট হচ্ছে বুকে জমে থাকা কফের কারণে, অর্থাৎ বুকে জমে থাকা পুজ নামক কফের কারণে ইনফেকশান হয়ে গিয়ে সেখানে যদি কোনোভাবেই জ্বর এসে যায়, সেখানে চোখ বুঝে ব্যবহার করবেন আপনারা অ্যাকোনাইট 30 পোটেন্সি, সকাল দুপুর বিকাল রাত্রে এরকম 4বার 5বার করেও ব্যবহার করতে পারেন। দেখবেন আপনার যে জ্বর এসেছিল বুকে জমে থাকা কফের কারণে, সেখানে কিন্তু আপনি সহজে মুক্তি পেয়ে যাচ্ছেন এবং আপনার জ্বর কিন্তু নিমেষেই কমে যাচ্ছে। একদিনের মধ্যে জ্বরটা কমে যাবে এবং জ্বরটা কমে যাওয়ার পরে আপনি আগের মতো জমে থাকা কফটাকে সরল প্রকৃতির করে তুলতে স্পঞ্জিয়া ব্যবহার করবেন এবং যখন খুব ভালো পরিমাণে সরল হয়ে যাবে তখন কিন্তু সেই যে জমে থাকা পুজ নামক কফটাকে বের করে দিতে হিপাস সালফার 200 পোটেন্সি আগে যেরকম বললাম সেরকম ব্যবহার করবেন। আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, আপনার বুকটা ভারী থাকবে না, বুকটা খালি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আপনি কফ কাশি থেকে খুব সহজে মুক্তি পাবেন। এবারে আসি, অনেকে দেখবেন যে কাশতে কাশতে প্রচুর পরিমাণে বমি করে, বুকটা ঘড়ঘড় করে, ঠিক ইপিকাকের লক্ষণ। কিন্তু এত পরিমাণ শ্বাসকষ্ট থাকে না, কিন্তু বুকটা ভীষণভাবে ব্যথা করে, মনে হয় যেন নিউমোনিয়া টাইপের হয়ে গেল। এইরকম যদি প্রকৃতি থেকে থাকে তাহলে সেখানে আপনারা ব্যবহার করবেন কি? অ্যান্টিমটার্ট। অ্যান্টিমটার্টে এরকম বিশেষ লক্ষণ আছে, কাশতে কাশতে বমি করে ফেলে, কাশির এত প্রবল ঝোঁক আসে যে বারবার বমি করতে থাকে। আপনি ইপিকাক ব্যবহার করছেন কিন্তু কোনোভাবেই কাজ পাচ্ছেন না। যখনই দেখবেন যে কাশতে কাশতে বমি করে ফেলছে এবং বুকটা ভীষণভাবে ব্যথা, কিন্তু সাই প্রকৃতির নেই, ঘড়ঘড়ে প্রকৃতির আছে, সেখানে কিন্তু আপনারা অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন অ্যান্টিমটার্ট 6। অ্যান্টিমটার্ট 6 সকাল দুপুর বিকাল রাত্রে 1 থেকে 2 ফোঁটা করে ব্যবহার করুন, ভীষণভাবে উপকৃত হবেন। পার্থক্যটা একটু লক্ষ্য করবেন কি, যে সেখানে কিন্তু গলাবুক সাঁই নেই, ঘড়ঘড়ে প্রকৃতির প্রচুর পরিমাণে আছে, অল্প বিস্তর জ্বরও থাকতে পারে, বুকে ব্যথাও থাকতে পারে বা থাকার সম্ভাবনাটা বেশি। এইরকম প্রকৃতির ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমটার্ট 6 পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা কিংবা সকাল দুপুর বিকাল রাত্রে 4বার করেও ব্যবহার করতে পারেন। এবারে দেখা গেল যে আপনার বুকে জমে থাকা কফ, আপনি অনেক দিন ওষুধ সেবন করছেন, কোনোভাবেই কমছে না, যেমন তেমন 1 সপ্তাহ ওষুধ খেলেন কমছে না, 2 সপ্তাহ ওষুধ খেলেন কমছে না, সেখানে একটা নৌষধ ওষুধ ব্যবহার করবেন। সেটা কি জানেন? ব্যাসিলিনাম কিংবা টিউবারকিউলিনাম। দারুণভাবে উপকার পাবেন। যখন আপনি কফটাকে তোলার চেষ্টা করলেন, কফটা প্রচণ্ড পরিমাণে ঘড়ঘড়ে, কিন্তু কফের পরিমাণ কমছে না, কফটা উঠেই যাচ্ছে। কফ যে ওঠার উৎপত্তিটাকে বিনাশ করে বা যে ঠান্ডার ধাতটাকে বিনাশ করে, কিংবা আপনার পূর্বপুরুষাগত বা বংশগত যদি কাশির ধাতটা আপনার শরীরের মধ্যে থেকে থাকে, ঠান্ডার ধাতটা আপনার শরীরের মধ্যে থেকে থাকে,
সেই ঠান্ডার ধাতটাকে বা কাশির ধাতটাকে সমূলে নির্মূল করতে পারে টিউবারকুলিনাম কিংবা ব্যাসিলিনাম। আপনি টিউবারকুলিনাম সেখানে ব্যবহার করবেন যদি কাশিটা আপনার ঘড়ঘড়ে বা কফটা না কমতে চায়, সেখানে টিউবারকুলিনাম ব্যবহার করবেন। যদি দেখেন যে বারবার কাশির আক্রমণ, আপনি এই কয়েকদিন আগে সুস্থ হলেন, আবার পুনরায় কাশি শুরু আসে, আপনি আবার সুস্থ হলেন, আবার পুনরায় কাশি শুরু আসে, অর্থাৎ বারবার ঘুরে ফিরে ঠান্ডার প্রকৃতিটা আপনাকে আক্রমণ করে, বারবার কফ কাশিতে আপনি আক্রান্ত হন, সেখানে আপনি ব্যবহার করবেন ব্যাসিলিনাম। তাহলে টিউবারকুলিনাম আর ব্যাসিলিনাম ব্যবহার করার দুটো স্টেপ বললাম। টিউবারকুলিনাম ব্যবহার করবেন সেখানে বুকে কফ থাকে, সকাল বিকাল জ্বর ভাব হতে থাকে। সকাল বিকাল জ্বর ভাব যদি থাকে তাহলে সেখানে টিউবারকুলিনাম। বুকে যদি কফ কোনোভাবে শুকতে না চায়, গলায় যদি কফ কোনোভাবে শুকতে না চায়, সেখানে কিন্তু টিউবারকুলিনাম ব্যবহার করবেন। সপ্তাহে একবার করে 1 থেকে 2 ফোঁটা করে ONM শক্তি ব্যবহার করবেন। আর যদি দেখেন যে বারবার কাশির আক্রমণ, ঘুরে ফিরে কাশির আক্রমণ আপনাকে কোনোভাবে ছেড়ে যেতে চাইছে না, সেখানে আপনি যাতে কাশিটা বারবার ফিরে না আসে সেই ধাতুটাকে পরিবর্তন করতে বা সেই জিনগত বৈশিষ্ট্য কিংবা সেই ঠান্ডার ধাতটাকে সমূলে নির্মূল করতে ব্যাসিলিনাম ব্যবহার করবেন। ONM শক্তি সপ্তাহে একবার করে 1 থেকে 2 ফোঁটা করে সকালবেলা খালি পেটে ব্যবহার করবেন। দেখবেন আপনার এই যে কফ কাশি থেকে, আপনার যে কাশির ধাত থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। তাহলে এই বুকের জমে থাকা কফ তুলতে গিয়ে যেসব ওষুধগুলো ব্যবহার করা হলো আপনারা এতক্ষণ আপাতত এই ভিডিওর মাধ্যমে জেনে নিলেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, দিলে ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে ভালো লাগাটাকে ভালোবাসায় পরিণতি দেবেন। আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন। নমস্কার।